সোমবার 22শে ডিসেম্বর বেলডাঙ্গায় নতুন দলের ঘোষণা করেছেন ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নতুন দলের নাম দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি। বেশ কয়েকটা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেছেন। জানিয়েছেন নিজে দুটো কেন্দ্রে লড়বেন। হুমায়ুনের নতুন দলে কি যোগ দেবে ভাইজানের আইএসএফ? এই বিষয়ে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী জানান, কে কাকে সুবিধে করবে না অসুবিধে করবে তার সময় কথা বলবে। রাজ্যে বিজেপি এবং তৃণমূল যেভাবে শাসক ও বিরোধী দলে থেকে বাংলার মানুষকে শোষণ করছে, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে লড়াই করার চেষ্টা করছি। হুমায়ুন কবির সবে দল গড়েছেন। আগামী দিনে তিনি কি বলেন তার জন্য অপেক্ষা করুন। আমাদের পার্টির একটা গাইডলাইন আছে, কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটি আছে, সেখানে নিশ্চয়ই আলোচনা হবে। তবে হুমায়ুন কবির এখনো পর্যন্ত তাদের কোনো প্রস্তাব দেয়নি। কি বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনবো। কে কাকে সুবিধা করবে, কে অসুবিধা করবে, সময় কথা বলবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা পশ্চিমবাংলার বিজেপি এবং তৃণমূল যেভাবে এই দুই দল মিলে শাসক এবং প্রধান বিরোধী দলের থেকে বাংলার মানুষকে শোষণ করছে, এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার চেষ্টা করছি। আজকে হুমায়ুন কবির সাহেব তিনি একটা দল তৈরি করেছেন এবং কোথায় কোথায় কন্টেস্ট করবেন তার আগাম একটা লিস্টও দিয়েছে। তো আগামী দিনে কি কি বলছেন অপেক্ষা করুন, তিনি কি বলছেন সেটা দেখা যাক। আচ্ছা, লগ্নজিতা যে মা ঠাকুমা গান গেয়েছে, ওকে গান গাই। দেখুন, দারুণ একটা প্রশ্ন করেছেন। হুমায়ুন কবির সাহেবকে সাথ দেবো কি দেবো না, নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়িয়ে বলে দেবেন এরকম ভাবে তো হয় না। আমাদের পার্টির একটা গাইডলাইন আছে, পার্টির একটা কেন্দ্র কমিটি আছে, রাজ্য কমিটি আছে, নিশ্চিতভাবে সেখানে আলোচনা হবে। তবে একটা কথা বলি, এখন পর্যন্ত হুমায়ুন কবির সাহেব আজকেই দল করেছেন, তিনি এই বিষয়ে কাউকে এখনো অফিসিয়ালি প্রস্তাব দেয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য সিপিএম এবং কংগ্রেসকে বারবার আহ্বান করেছি। সিপিএম এর সাথে বা লেফট ফ্রন্টের সাথে আমাদের আলোচনা চলছে। আরো অনেক রাজনৈতিক দল আছে, তাদেরকে নিয়ে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাই। যারা, শুধু হুমায়ুন কবির সাহেবের কথা আমি বলছি না, রাজ্যে যে সমস্ত সেকুলার ফোর্স গুলো আছে, যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে চাই, সকলকে আমরা আহ্বান করেছি এক জায়গায় আসুক এবং সকলের সাথে আমাদের আলোচনা চলছে। যুবভারতী কাণ্ড নিয়েও মুখ খুলেছেন ভাইজান। তিনি বলেন, এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। এখানে প্রচুর টাকার খেলা হয়েছে, 3 গুণ পাস অ্যালাউ করা হয়েছিল। মানুষের ক্ষোভ সামাল দিতে তড়িঘড়ি ক্রীড়ামন্ত্রীকে ইস্তফা দিয়েছেন, এতে মানুষের ক্ষোভ কমবে না। আর কি বললেন নওশাদ সিদ্দিকী, শুনবো। এটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। এর মধ্যে 1 টাকা 2 টাকার খেলা নয়, একাধিক টাকার খেলা হচ্ছে। কারণ যতটুকু জানতে পারছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে ওখানে 3 গুণ পাস অ্যালাউ করা হয়েছিল ফিল্ডে নেবে যারা মেসির সাথে ঘোরাফেরা করবে। আবার জানতে পারলাম ছবি তোলার জন্য নাকি কোটি টাকা এই ধরনেরও ব্যবস্থা করা ছিল। সেটা সম্পূর্ণ অবৈধ পন্থা অবলম্বন করে করেছে। এটা এক প্রকার জুয়া, অন্যায়, ঘুষ দেওয়াদির ব্যাপার। এটা তদন্ত হওয়া দরকার। তবে বাংলার ফুটবল প্রেমী মানুষের মননে, বাঙালির মননে যে ক্ষোভের সঞ্চয় হয়েছে, মমতা ব্যানার্জি তড়িঘড়ি ক্রীড়ামন্ত্রীকে প্ল্যানিং করে ইস্তফা দেওয়া করালেন। এটা দিয়ে বাংলার মানুষ যে দুর্নীতি হয়েছে সেটাকে মেনে নেবে না। মমতা ব্যানার্জি যদি সৎসাহস থাকে তাহলে তিনি ঘোষণা করুক, যারা টিকিট কেটে ওই দিনকে গিয়েছিল তাদের প্রত্যেকের টিকিটের টাকা ফেরত দিতে হবে। এবং যুবভারতী স্টেডিয়ামে যে সমস্ত ক্ষতি হয়েছে অর্গানাইজারদের থেকে এবং যারা ওই ফিল্ডে ছিল ওই দিনকে, যাদের জন্য এত বিশৃঙ্খলা হলো, তাদের কাছ থেকে পূরণ করা হবে। এসআইআর নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ নিয়ে নওশাদ সিদ্দিকী বলছেন, এসআইআর নিয়ে বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী। যদি কমিশন কোনো বৈধ ভোটারের নাম বাদ দেয়, আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব। কি বলেছেন নওশাদ সিদ্দিকী, এবার সেটা শুনবো। যদি এসআইআর কে ওনার অসুবিধে হয় তাহলে ওনার কাজটা কি হবে? উনি প্রায় 90,000 অফিসার কেন দিলে এসআইআর করার জন্য? উনি তো তাহলে অফিসার দেওয়া থেকে বিরত থাকতো। শুধু তাই নয়, এই অফিসারদের সাম্মানিক ভাতাটাও আমাদের রাজ্যের কোষাগার থেকে দিতে হচ্ছে। তৃতীয়ত হচ্ছে, উনি ফর্মটা তাহলে গ্রহণ করলেন কেন? চতুর্থ, উনি যদি এসআইআর এর সত্যিকারের বিরোধী হয় তাহলে উনি ফিল আপ করে আপলোড করলেন কেন? পঞ্চম হচ্ছে, যদি এসআইআর উনি নাই পছন্দ করেন অফিসিয়ালি, তাহলে পশ্চিমবাংলার বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে পারতো। ষষ্ঠ হচ্ছে, রেজুলেশনকে নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা করতে পারতো। এত কিছু প্রভিশন থাকার পরেও শুধুমাত্র বাংলার মানুষকে বোকা বানানোর জন্য এসআইআর হবে না, এসআইআর পছন্দ করি না বলে মানুষকে বোকা বানাচ্ছে। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আর্টিকেল 324 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দিয়েছে। সেই পাওয়ার অনুযায়ী এসআইআর হোক, গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্দিষ্ট নিয়ম মেনে হোক, আমরা বিরোধী করব না। কিন্তু যদি নির্বাচন কমিশন
আর্টিকেল 326 আমার ভোটদানের যে অধিকার আছে, স্বাধীনতা আছে, যদি কোনো বৈধ ভোটারের বিরুদ্ধে গিয়ে তার ভোটাধিকার যদি কেটে দেয়, তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা কথা বলবো, আইনি লড়াই করবো, মাঠে ময়দানে লড়াই করবো। প্রসঙ্গত বলি, বুধবার নিউ টাউন ইকো পার্ক লাগোয়া ঘুনি মাঝের পাড়া বস্তিতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা বস্তি। গৃহহীন বস্তিবাসীদের সঙ্গে দেখা করেছেন ভাঙড় বিধানসভার বিধায়ক তথা আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। গৃহহীন বস্তিবাসীর সঙ্গে কথা বলেন তিনি, তাদের অভিযোগ শুনেছেন ভাঙড়ের বিধায়ক, তাদের সহযোগিতা করবেন বলে জানান। আগুন লাগার তদন্তের দাবি করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, সরকারের উচিত একটা অস্থায়ী ত্রাণ শিবির তৈরি করে এই মুহূর্তে আগুনের সর্বস্ব হারানো মানুষদের পাশে থাকা। নিউ টাউনের এই বস্তিতে বাংলাদেশি থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, যদি কোনো বাংলাদেশি এই বস্তিতে থাকে তাহলে আইএসএফ তার পক্ষে থাকবে না। বুধবার সন্ধ্যায় নিউ টাউনের ঘুনি অঞ্চলের এই বস্তিতে আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে যায় একাধিক ঝুপড়ি, একাধিক মানুষ গৃহহীন হয়ে পড়ে। আগুনের গ্রাস থেকে নিজেরা বাঁচতে পারলেও অধিকাংশ মানুষই নিজেদের ঘরের কোনো জিনিসপত্র বাঁচাতে পারেনি। এরপর তারা পার্শ্ববর্তী একটা মাঠে অস্থায়ীভাবে বসবাস করছে। সোমবার দুপুরে পুড়ে যাওয়া এই জায়গা দেখতে আসেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুধবার সন্ধ্যায় আগুনে গৃহহীন হয়ে পড়া এখানকার সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নওশাদ সিদ্দিকী। কি বললেন তিনি এদিন, আসুন আরেকবার শোনাই। কে কাকে সুবিধা করবে, কে অসুবিধা করবে, সময় কথা বলবে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা পশ্চিমবাংলার বিজেপি এবং তৃণমূল যেভাবে এই দুই দল মিলে শাসক এবং প্রধান বিরোধী দলের থেকে বাংলার মানুষকে শোষণ করছে, এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার চেষ্টা করছি। আজকে হুমায়ুন কবির সাহেব তিনি একটা দল তৈরি করেছেন এবং কোথায় কোথায় কন্টেস্ট করবেন তার আগাম একটা লিস্টও দিয়েছে। তো আগামী দিনে কি বলছেন অপেক্ষা করুন, তিনি কি বলছেন সেটা দেখা যাক। আচ্ছা, লগ্নজিতা যে মা ঠাকুমা গান গেয়েছে, ওকে গান গায়। দেখুন, দারুণ একটা প্রশ্ন করেছেন। হুমায়ুন কবির সাহেবকে সাথ দেবো কি দেবো না, নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়িয়ে বলে দেবেন এরকম ভাবে তো হয় না। আমাদের পার্টির একটা গাইডলাইন আছে, পার্টির একটা কেন্দ্র কমিটি আছে, রাজ্য কমিটি আছে, নিশ্চিতভাবে সেখানে আলোচনা হবে। তবে একটা কথা বলি, এখন পর্যন্ত হুমায়ুন কবির সাহেব আজকেই দল করেছেন, তিনি এই বিষয়ে কাউকে এখনো অফিসিয়ালি প্রস্তাব দেয়নি। দ্বিতীয়, এটা বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার। এর মধ্যে 1 টাকা 2 টাকার খেলা নয়, একাধিক টাকার খেলা হচ্ছে। কারণ যতটুকু জানতে পারছি, আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি যে ওখানে 3 গুণ পাস অ্যালাউ করা হয়েছিল ফিল্ডে নেবে যারা মেসির সাথে ঘোরাফেরা করবে। আবার জানতে পারলাম ছবি তোলার জন্য নাকি কোটি টাকা এই ধরনেরও ব্যবস্থা করা ছিল। সেটা সম্পূর্ণ অবৈধ পন্থা অবলম্বন করে করেছে। এটা এক প্রকার জুয়া, অন্যায়, ঘুষ দেওয়াদির ব্যাপার। এটা তদন্ত হওয়া দরকার। তবে বাংলার ফুটবল প্রেমী মানুষের মননে, বাঙালির মননে যেই ক্ষোভের সঞ্চয় হয়েছে, মমতা ব্যানার্জি তড়িঘড়ি ক্রীড়ামন্ত্রীকে প্ল্যানিং করে ইস্তফা দেওয়া করালেন। এটা দিয়ে বাংলার মানুষ যে দুর্নীতি হয়েছে সেটাকে মেনে নেবে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।